ঘুরে দাঁড়ানো বাংলাদেশে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ব্লিংকেন ও উর্সুলার সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে আলোচনা। সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর হতে পারে জাতীয় নির্বাচন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সমর্থন। বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামাতের। সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তোড়জোড় বিএনপির। 34 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ। সব পক্ষের সঙ্গে আলোচনার পর রূপরেখা জানালেন উপাচার্য। খুশি সাধারণ শিক্ষার্থীরা। এবং নভেম্বরে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন। শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন। ব্যাপক দুর্নীতির অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতি রোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে তিনি প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজ সভা বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের 15 বছরে দুর্নীতি, অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর 2 মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে তুমি বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ, দুর্নীতি সহ কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুকু ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, বাংলাদেশে মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তিনি বলেন, রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে 15 থেকে 29 বছর বয়সী জনসংখ্যা প্রায় 3.25 কোটি, যা দেশের মোট শ্রমশক্তির 37%। তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশে সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তার সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রসিকিউটর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মৃত্যু হয় শত শত মানুষের, এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে, নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের ১৮ মাস পর। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও ১৮ মাস পরে ইলেকশন। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সালা ভন ডার লেয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। আইসিসির যিনি করিম খান, উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এদিন জাতিসংঘের সাইডলাইনে ১৬টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন সেনেটর ডিক ডারভিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এর আগে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমসের এক আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত ৬টি কমিটি প্রতিবেদন দিলে তা নিয়ে সংলাপে বসা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তৈরি করা হবে ভোটার তালিকাও, এরপর ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। অপরাধের সঙ্গে জড়িত থাকলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে অংশ নেবেন না বলেও জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক ইভেন্টে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We build a new Bangladesh. So that's the new Bangladesh they're talking about, established rule of law. বুধবার এই আয়োজনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার পাশাপাশি কথা বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও। আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধি শমিনী সেনগুপ্তা জলবায়ু বিষয়ক নানা প্রশ্নের ফাঁকে শেখ হাসিনার প্রসঙ্গ তোলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চান তিনি। জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। Created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের নির্বাচন কবে হবে জানতে চাওয়া হলে জবাবে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের পরেই হবে নির্বাচন। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now have 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done,
it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected. আগামী নির্বাচনে তার অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও এক প্রশ্নের জবাবে সাফ জানান ডক্টর ইউনূস। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা করছে ডক্টর ইউনূস। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হলেও ৭১ প্রশ্নে ক্ষতিপূরণের দাবি ছাড়া যাবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ নিয়ে অভিযোগ তোলা ইতালির প্রধানমন্ত্রীও নতুনভাবে সম্পর্ক শুরু করায় নতুন সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। 5 দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের সুযোগ রয়েছে, তবে 1971 প্রশ্নে ক্ষতিপূরণ দাবি জারি রাখতে হবে। সম্পর্ক স্বাভাবিক করা মানে কি এখানে অতিপ্রিয়তা দেখাচ্ছি তা নয়, কারণ পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক যখন বজায় রাখবো, আমাদের সম্পর্কের বিভিন্ন উপাদান যেমন থাকবে, পাকিস্তানের যাতে আমাদের অনিষ্পন্ন বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ে আমরা তাদের সাথে তুলব। এদিকে বাংলাদেশে শ্রমিক ভিসা কেনা বেচা হয় বলে গত জুনে অভিযোগ তোলেন ইতালির প্রধানমন্ত্রী। শুরু হয় বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা। তবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর নতুন সম্পর্ক শুরুর বিষয়ে একমত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। বর্তমান যেই পরিবর্তনটা হয়েছে, যেহেতু সেখানে আমেরিকার একটা বড় সম্পর্ক তৈরি করার একটা বিষয় আছে, সেখানে ইটালিও হয়তো মনে করছে যে তাহলে আমাকেও একটা বড় আকারেই সম্পর্ক করলে আমারও লাভ হতে পারে। বাংলাদেশের আর্থিক সংস্কারের জন্য $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয় না থাকলে উপকারে আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমন একটা হয়তো লোন দিল ইত্যাদি, তার 60% দেখা গেল টেকনিক্যাল সাপোর্ট বলে যারা দিয়েছেন তাদের কাছে আবার চলে গেল, তাদের লোক এসে টেসে 40% থাকলো, কিন্তু আমার বছরের পর বছর ইন্টারেস্ট দিতে হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর কাছে ব্যবসা সম্প্রসারণের আহ্বান এবং যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা USAID এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান প্রফেসর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, বহুপক্ষীয় বিশ্বে সবার সঙ্গে সম্পর্ক রাখার নীতি অনুসরণ করতে হবে ইউনূস সরকারকে। অর্থনৈতিক কাঠামো যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একাধিক দেশ বড় আকারই আছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যেই ক্ষমতা থাকুন না কেন, চেষ্টা করবে সব দেশের সাথেই সম্পর্ক রাখার। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন ডক্টর ইউনূস। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের শুরুতে অনেকটাই কৌশলী ছিল বিএনপি। তবে নানা ইস্যুতে দলীয় নেতাদের বক্তব্যে প্রকাশ পায় তাদের ভারত বিরোধিতা। গণঅভ্যুত্থানের পর যা অনেকটা কমে আসে ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে। দীর্ঘ 9 বছর পর গুলশানে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচিত ওই বৈঠকটির প্রসঙ্গ উঠল ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকারেও, যেখানে বিএনপি মহাসচিবের দাবি দিল্লির সঙ্গে এরই মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। India's main issue was the security problem, and we have ensured that will ensure that this land will not be, if we're in power, this land will not be used by the citizens of India naturally. প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিএনপি মহাসচিব ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝারও আহ্বান জানান। India should try to fill the parts of the people of this country.
They should not put all their eggs in one basket. They should have develop a relationship between people to people. এ সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভারতকে খুশি করাই শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি ছিল, এমন মন্তব্য করে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলেও জানিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। 2013 সালে যেই চুক্তি করেছেন সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমাদের নেতা বলেছে, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। এদিকে রাজধানীর মাতুয়াইলে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বললেও এখন আর আয়না ঘরে যেতে হয় না বলেও মন্তব্য এই কেন্দ্রীয় নেতার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 28 সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলায় হবে কর্মী সভা। মার্জিয়া মুমুর রিপোর্ট। জেল, গুম, নির্যাতন, গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি। প্রথম দফায় 28 সেপ্টেম্বর একযোগে দেশের 3টি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে 3টি কমিটি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিশেষ বার্তা, সেটি হচ্ছে তৃণমূল একদম পৌঁছে দেওয়া হবে এবং একই সাথে সাথে আগামী রাজনীতি কোন পন্থায় পরিচালিত হবে এবং সেই রাজনীতিতে কতটা মানবিক, কতটা সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়গুলো সম্মিলিতভাবে উপস্থাপিত হবে, সেই বিষয়গুলো তৃণমূলকে একদম জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে সভা করেছি, এখন জেলা পর্যায়ে আমরা 3টি অঙ্গ সংগঠন মিলে যৌথ সভা করতে যাচ্ছি। ওই লক্ষ্য উদ্দেশ্য একটাই, নেতাকর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখা। কিছু কিছু জায়গায় কমিটি নেই বা কমিটির কিছু অসঙ্গতি আছে, আমরা এই যৌথ কর্মী সভার মধ্যে দিয়ে সেগুলো ফাইন্ড আউট করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন করে ঢেলে সাজানোর একটা প্রস্তুতি আমাদের আছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দেশ জুড়ে দলের সাংগঠনিক সংস্কার আর নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের প্রস্তুত করতেই এই কর্মসূচি। এটাও এক ধরনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য, যেন সেটা নির্বাচনে আমাদেরকে সহায়তা করবে। সো এটা আমাদের চলমান এবং এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার করলে যেন আমাদের পক্ষে কোনো অসুবিধা না হয়। 16 বছরে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জর্জরিত,
আমরা একটা সম্মেলন পর্যন্ত করতে পারি না। যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন উপজেলা, পৌরসভায়, জেলায়, বিভাগে, তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলাতেই হবে কর্মী সভা। জেলার পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করবে বিএনপি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। নাজমুস সালেহির রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব। আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো যে ভালো ভূমিকা রাখতে পারবেন, এই জায়গায় জনগণ আগের চাইতে হাজার গুণ বেশি তারা আশা করছেন বলে আমরা মনে করি। জোয়ারের মতো মানুষ জামাত ইসলামীর কথা শোনার জন্য একটা আকুল আগ্রহ নিয়ে ছুটে আসতেছে। জনগণ চাচ্ছে একবার কমপক্ষে ইসলামী শক্তি দেশটা শাসন করুক। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দ্রুত ঘোচাতে চায় তারা। ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী, এই 3 শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাইমারি আলাপ আলোচনা তো শুরু হয়েছে বলে আমরা জানি। আমরা অন্তত 7-8টা ইসলামী দলের সাথে কথা বলেছি, আর সরাসরি দলের পদ পদবি ধারণ করেন না, অথচ ইসলামিক স্কলার ইন্ডিভিজুয়ালি জাতির কাছে তার মর্যাদা আছে এমন আলেমদের সাথে আমরা আলাদা আলাদা মত বিনিময় করেছি। ভোটের মাঠে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি, জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটি ব্যালট বাক্স হওয়া অতীব জরুরি বলে আমরা মনে করি। মানুষের আশা আকাঙ্ক্ষার এই ফ্লোটা যদি যুক্ত হয়, তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখতে পারবো। যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 11টি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন, তবে এর মাঝে সরকারের সংস্কার পরিকল্পনা ও এর সময়সীমা তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কাজ ব্যর্থ হলে নির্বাচনের রোড ম্যাপও ব্যর্থ হবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় আইনজীবী সমাবেশ। এতে অংশ নেন কয়েকশো আইনজীবী। বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নেতা ছাড়াও কয়েকজন কেন্দ্রীয় নেতা। তারা অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে জামায়াতের উপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনার সরকার। ফেসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা কোনো দলের নয়, তারা জাতীয় সম্পদ। এ সময় তিনি প্রত্যেক শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, ভোটের আগে দরকার রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। বলেন, রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচনী রোডম্যাপ কোনো কাজে আসবে না। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, 2টা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয়, দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায়
পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। স্বৈরাচারের দোষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দল মত নির্বিশেষে সবার জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে বলেও জানান শফিকুর রহমান। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এর আগে সব দলের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের রূপরেখা তৈরি করা হবে। ৩ দশকের বেশি সময় পর রাকসু নির্বাচন দেওয়ার উদ্যোগ নেয় খুশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৫৬ সালে। তবে ১৯৬২ সালে রুশো থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হিসেবে নামকরণের পর ১৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ১৯৯০ সালে রাকসুর ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুর ভিত্তিক রাজনীতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধ রাকসু নির্বাচন। সম্প্রতি অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামী ৫ মাসের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনার মাধ্যমে রাকসু নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানান। অতীতে যে ধরনের অসুস্থ ছাত্র রাজনীতি চলেছে এবং জাতীয় রাজনীতির সাথে যে ধরনের লেজুর বৃত্তি তারা করেছে, অপরাজনীতি যেভাবে করেছে, সেইটা আর আমরা বিশ্ববিদ্যালয়ে হতে দিতে চাই না। এবং আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীদেরও সেই একই মতামত যে আগের ফর্মে রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। শিক্ষার্থীরা জানান রাকসু নির্বাচন হলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের স্বার্থে নেয়া এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষাবান্ধব একটা ছাত্র রাজনীতি চাই, প্রতিনিধি থাকবে, তারা একটা নির্দিষ্ট জবাবদিহিতার মাধ্যমে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা নজির স্থাপন করতে পারে ঢাকা বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য, যে আমরা অন্যান্য প্রতিনিধির জন্য অপেক্ষা না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা না করে আমাদের নির্বাচনটা আমরা দিয়ে দিতে পারি। সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশে ছাত্ররা তাদের যোগ্য নেতৃত্ব সামনের দিনে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। এদিকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলছেন রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতা তৈরি হবে। সংসদ নির্বাচন দিলে শিক্ষার্থীদের মনের যে দাবি, তাদের দাবি দাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আদায় করার জন্য একজন ছাত্র যিনি ভিপি নির্বাচিত হবেন তার মাধ্যম দিয়ে তাদের দাবিগুলো প্রতিষ্ঠিত করতে পারবে। 2018 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল তার আগে থেকে কিন্তু ডাকসু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি এবং দাবি দাওয়া দিয়েছি, তখন কিন্তু হয়নি। একটা আকাঙ্ক্ষার জায়গা আছে রাকসুর বিষয়ে বা ছাত্র সংসদের বিষয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় এবার সরিয়ে দেয়া হলো দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদেরও। বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 অনুসারে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গেল 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ।
পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে। এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান, ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1600 কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের 166 কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য 900 কোটি টাকায় কেনা জমির বেশিরভাগই নদীতে বিলীন। এছাড়া সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানার দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপি নুরি আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি বাস্তবায়ন করে দালাল চক্র। এ নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আবার জেগে উঠেছে চর। খাস খতিয়ান ভুক্ত এ পানির জমিকেই অধিগ্রহণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, মাতবরের চর সহ 8টি মৌজার 226.27 একর জায়গা পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কাঁঠালবাড়ি মৌজার 32 একর জমি নাল, বাকি জমি পদ্মা নদী ও আড়িয়ালখা নদের অংশ। অভিযোগ উঠেছে এই জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। দেখা যেতেছে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু এই জায়গায় অনেক মানুষ এখনো বিল পায় নাই। কিছু কইতে যায় তাই মনে করেন যে ক্ষমতা হেরা হয়, আজ ঢুকাইব নদ ধরে নিয়ে মাইক দূর করবো। এই খাস জমি দেখাইয়া যারা টাকাটা উড়ে নিছে, এই টাকা যদি কঠিন বিচার হয় তাহলে মনে করেন যার মালিকানা, যে মালিকানা হে টাকাটা পাইব। নদী শাসনের নামে উত্তোলন করা বেশিরভাগ বালু ফেলা হয় নদীতেই, কয়েকটি এলাকায় ফেলা হয় কৃষি জমিতেও। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ নুরি আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব বাস্তবায়ন করে দালাল চক্র। হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান প্রধান অভিযুক্ত। বালু চরের কারণে আমাকে বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। আমার বাড়ি সব নামে শেষ। পানি বন্দির নিয়ে আমাকে যা ক্ষতি করছে বালি হালাইয়া, ক্ষতির সীমানা নাই। এ ঘটনায় প্রথম দফা তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে অধিকতর তদন্ত করছে দুদক। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয়ের রয়েছে। প্রথম দফা তদন্তের পর তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনিত দিয়ে সহকারী সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এলেশাকার সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাইনুল হাসান ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক তহসিলদার মাহমুদ ব্যাপারীকে। এরপর ক্ষতিপূরণের 460 কোটি টাকা আটকে দেন সাবেক জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এসব জমি অধিগ্রহণকে ঘিরে জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে গড়ে ওঠে এক শ্রেণীর দালাল। এসব দালাল ও জনপ্রতিনিধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ,
সময় সংবাদ, মাদারীপুর। চায়ের দোকানের কর্মচারী থেকে আওয়ামী লীগের মানিকগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক। এরপর তার নিয়ন্ত্রণে চলে জেলার পরিবহন খাতে চাঁদাবাজি। প্রতি মাসে নিজস্ব বাহিনী দিয়ে জেলার এ খাত থেকে 2 কোটি টাকার চাঁদা আদায় করত অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তিতে পরিবহন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকার আমলে মানিকগঞ্জের পরিবহন খাত থেকে মাসে আদায় হতো 2 কোটি টাকারও বেশি চাঁদা। পাটুরিয়া ঘাট এলাকা, জেলা বাস স্ট্যান্ড সহ বাদজানি উপজেলা বাস স্ট্যান্ড সহ ছোট বড় যানবাহন থেকে চাঁদা তোলা। এলাকাবাসীর অভিযোগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাহিনী পরিবহন খাত থেকে সংগ্রহ করত এই অর্থ। 1996 সালে জেলা বাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন জাহিদ। পরে রাজনীতিতে যোগ দিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। 2017 সালে নিয়ন্ত্রণ নেন জেলার পুরো পরিবহন খাত। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান জাহিদ। এরপর থেকে চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তিতে সংশ্লিষ্টরা। পাটুরিয়া থেকে ঢাকা পর্যন্ত 2400 টাকা চাঁদা নিত। তখন এই আমলিকের লোকজনই এটা দেখাশোনা করত। আগে চাঁদা তো আপডাউনে 3000, অনেক টাকাও দেয় না। 3000 টাকা বাঁচায়, 3000 টাকা বাঁচলে মালিকও বাঁচতেছে, আমরা বাঁচতেছি। এখন ওই চাঁদাটা নাই, মোটামুটি দেশ সুন্দর আছে, স্বাভাবিক আছে। পরিবহন মালিক চালকদের অভিযোগ, 1.5 মাস যেতে না যেতেই আরেকটি চক্র পরিবহন খাতে চাঁদাবাজির জন্য পায়তারা করছেন। স্থায়ীভাবে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। চাঁদা যাতে কোনোভাবে না দেওয়া হয়, এটা উপরের থেকে সবাই দেখাশোনা করুক। মানিকগঞ্জ আমরা শান্তিভাবে এখন যেভাবে চলতেছি এইভাবে সারা জীবন চলতে চাই। পরিবহন মালিক ও শ্রমিকদের তথ্য মতে পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, আরিচা, বরঙ্গাইল, সাটুরিয়া সহ 7 উপজেলার বড় ও মাঝারি পরিবহন থেকে 15 বছরে চাঁদা আদায় হয়েছে প্রায় 400 কোটি টাকা। সময় সংবাদ, মানিকগঞ্জ। চলতি বছরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। আরও 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেবিচক। সকালে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব জানায় বিভিন্ন সংস্থা। লক্ষ্য থাকলেও নির্দিষ্ট সময়ে উদ্বোধন হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। কথা ছিল চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে সেবা পাবেন যাত্রীরা। তবে প্রতীক্ষা শেষ হতে আরও সময় লাগতে পারে 6 মাস, এমনই আভাস দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তথ্য জানায় সংস্থাটি। 2% কাজ শেষ না হওয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে বলে জানায় বেবিচক। এয়ারপোর্ট অলমোস্ট রেডি হয়ে আছে, প্রায় 83% কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা চালু করতে পারবো। তখন ইনশাআল্লাহ হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে আরো বেশি করে ইন্টারন্যাশনাল টুরিস্ট আমরা আরো শুনতে পাবো। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের টেকসই পরিবেশ নিশ্চিতে পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। জানানো হয়, উদ্যোগ নেওয়া হলেও প্রতিদিন কি পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন তার রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটা নির্দিষ্ট পরিমাণ টুরিস্ট সেখানে যাবে একদিনে, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটন সচিব বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র্যালি, সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটে বিশেষ ছাড় সহ হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং স্বাস্থ্যসেবা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে স্বাস্থ্যসেবা পদ্ধতির পূর্ণাঙ্গ সংস্কারের দাবিও দলটির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার। দেশে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা নেই মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোজাহেরুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও উন্নত করা জরুরি।
সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিও জানান সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা চিকিৎসকরা। একটা জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন হওয়া দরকার, নাম্বার 1। এইটা হলে এর অধীনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, প্রেসক্রাইব থাকবে কার কী কাজ, কার কী দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন। এই স্বাস্থ্য সুরক্ষা আইনে শুধুমাত্র যে আমাকে পিটায় মারে এটার সমাধান হবে তা না তো। আপনার অপারেশন করতে গিয়ে যে ভোগান্তি হয়েছে, আপনাকে যে খামোখা আইসিইউতে রাখা হয়েছে 10 দিন বেশি, এই সবগুলোর ওখানে চলে আসবে। আমাদের প্রতিটি উপজেলা হাসপাতালকে ফাংশনাল করতে হবে এবং ফাংশনালি স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে আমাদেরকে উপজেলার বাইরে রেফার্ড না হয়ে শহরে আসতে না হয়, মানে জেলায় আসতে না হয় অথবা রাজধানীতে আসতে না হয়। কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন সবুজ পাহাড়, দীর্ঘ মেরিন ড্রাইভ, বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি সহ পর্যটনের নানা উপকরণ। কিন্তু এখনও প্রত্যাশিত পথে হাঁটেনি কক্সবাজারের পর্যটন শিল্প। পর্যটকরা বলছেন, পর্যটক বান্ধব অবকাঠামো ও পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় কাজে লাগানো যাচ্ছে না এ সম্ভাবনা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত, সুনীল জলরাশি, প্রবাল পাথরের জলকেলি কিংবা উঁচু নিচু সবুজ পাহাড় নিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যে পর্ষা সাজিয়ে বসেছে পর্যটন নগরী কক্সবাজার। সমুদ্রের কোল ঘেঁষে 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, তার পাশে ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা, আর বালুকা বেলায় লাল কাঁকড়া দল বেঁধে ছোটাছুটি করে। তবে পর্যটক বান্ধব অবকাঠামো ও পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় এসব সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি পর্যটকদের। অ্যামেজিং পার্ক বা একটা কিডস জোন থাকতো, তো দেখা যাচ্ছে ওরা দুইটার কম্বাইন্ডে ওদের জিনিসটা আরেকটু অ্যামেজিং হতো। হোটেল ভাড়ার মধ্যেও অনেক ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে নর্মাল ভাড়া থেকে অনেক বেশি থাকে। যারা পর্যটক নিয়ে ব্যবসা করে তারা পর্যটক বান্ধব হতে পারে না এখনো, কারণ হচ্ছে তারা দেখা যায় বিভিন্ন ধরনের রুড বিহেভ করে মানুষের সাথে। এখানে আরেকটু সিকিউরিটি এনশিওর করা উচিত, আর জিনিসগুলোকে আরেকটু অর্গানাইজ ওয়েতে করলে মনে হয় ভালো হয়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ। তাদের পরিবেশটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি না, এই অ্যাকসেপ্টটা যদি আমাদের মধ্যে আসে হয়তো তাদের সাথে আমাদের খুব মিলবে এবং বিদেশি পর্যটক কক্সবাজারে খুব ইজিলিভাবে তাদের মতো করে ঘুরে যেতে পারবেন। সরকারি বেসরকারি বিভিন্ন পরিকল্পনার অভাবেই, শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতার কারণেই আসলে এই সমস্যাগুলা এখনো রয়ে যাচ্ছে এবং সলিউশন হচ্ছে না। কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবং নতুন সরকার এসছে, নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। সো এবং আমরা নিজেরাও আসলে কাজ করছি এটার সমাধানে। সো হোপফুলি বাংলাদেশকে এবং কক্সবাজারকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেস তৈরি করার জন্য খুব অল্প সময়ের মধ্যে আসলে কাজ শুরু করব। জেলা প্রশাসনের তথ্য মতে প্রতি বছর অন্তত 15 লাখ মানুষের সমাগম হয় সৈকত শহর কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুষ্টু চক্রের জালে আটকা পড়েছে দেশের জ্বালানি খাত, এমন মন্তব্য করে জ্বালানি বিশ্লেষকরা বলছেন, এখান থেকে বের হতে দরকার মধ্যমেয়াদী চুক্তি বাতিল ও কয়লা ভিত্তিক প্রকল্প থেকে সরে আসা। রাজধানীতে জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জেটনেট বিডি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংকট উত্তরণে 14 দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। 2 দশকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। সারা বিশ্বে যেখানে তাপমাত্রা কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে বিদ্যুৎ উৎপাদনে বেশি ক্ষতিকারক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে দেশে। আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচের পাশাপাশি বেড়েছে পরিবেশের ঝুঁকি। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়ন সহ 14 দফা নাগরিক দাবি তুলে ধরেছে জেটনেট বিডি। জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যমেয়াদী যেটি বলছিলাম, যে সমস্ত কন্ট্রাক্টগুলো শেষ হয়ে যাবে সেই কন্ট্রাক্টগুলোর নতুন করে আর চুক্তি না করা। মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করব, আর সেই বিদ্যুৎ দিয়ে যদি মানুষের অসুস্থতা বাড়ে, নদী খারাপ হয়, গাছপালা ধ্বংস হয়, তাহলে সেই বিদ্যুৎ তো আমার দরকার নেই। ডিজাস্টারকে অ্যাড্রেস না করে
লস অ্যান্ড ড্যামেজকে অ্যাড্রেস না করে, অ্যাডাপ্টেশনকে অ্যাড্রেস না করে শুধু এনার্জি ট্রানজিশন দিয়ে আমরা আগাইতে পারবো না। ক্লিনার এনার্জি এনশিওর করতে না পারলে আমাদের ক্লিন এয়ার আমরা এনশিওর করতে পারবো না। উন্নত বিশ্বে জ্বালানির গড় মাথাপিছু ব্যবহার 3000 মেগাওয়াট হলেও বাংলাদেশে 450 মেগাওয়াট। এই ব্যবহার ধীরে ধীরে বাড়বে, তাই এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানো, যন্ত্র আমদানিতেও শুল্ক বাধা দূর করার পরামর্শও তাদের। বছরে $500 মিলিয়ন এর সাশ্রয় হতো আমরা যদি এই সোলারগুলোকে এই সময় ব্যবহার করতে পারতাম। 15 বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি, আমাদের তাও আরও পাওয়ার প্ল্যান্ট দরকার। কেন দরকার? আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আমরা কি রকম পাওয়ার প্ল্যান্ট করেছি? বেস লোড পাওয়ার প্ল্যান্ট করেছি। আমার ইকোনমি যদি দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং তার জন্য যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ করতে হয় সেইটা করার দায়িত্ব আমার। আমি যদি সেটা ফেল করি আমার ইকোনমি মুখ থুবড়ে পড়বে। 70টির বেশি নাগরিক সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধির সমন্বয়ে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ নামে নতুন প্রতিষ্ঠানটি দেশের জ্বালানি খাত নিয়ে কাজ করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে ভারতে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে 12 মেট্রিক টন ইলিশের চালান ঢুকেছে। আজ থেকে কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পূজা উপলক্ষে 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানায় ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে 21 সেপ্টেম্বর 3000 টন ইলিশ রপ্তানির প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এর ঠিক 4 দিন পর বুধবার 49 জন রপ্তানিকারককে ইলিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। বৃহস্পতিবার বাংলাদেশের জিআই পণ্য ইলিশের প্রথম চালান ঢোকে ভারতের পশ্চিমবঙ্গে। এদিন প্রায় 4টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ পৌঁছায় বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায় শুক্রবার সকালে হাওড়ার মাছ বাজার থেকে নিলামে তোলার মধ্য দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি শুরু হবে। শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ শহরতলির বাজারগুলোতে মিলবে এই ইলিশ। 2019 সাল থেকে দুর্গাপুজোর আগে প্রতি বছরই পূজার উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠাতো বিগত আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও পরে বৃহত্তম স্বার্থে মত পাল্টায় সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে দেশ ভিজলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। আরও 2-1 দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ছড়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে। খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে। বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকতে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাঁটু সমানে পানি হয়ে যায়, আমাকে মোটরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায়। মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী, সেজন্য কিন্তু আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছি। এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। এতে তিস্তা পারের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল আগামী 2 দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।
যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের মানিকপুর এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। সামান্য বৃষ্টিতেই যে পানি জমে গিয়ে যে রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে এবং সেখানে কিন্তু গর্ত তৈরি হয়েছে, সেই গর্তেই নানা ঝুঁকি নিয়ে যান চলাচল করছে এবং এই সামান্য যে এলাকাটি আছে প্রায় 300 মিটার এলাকা, সেই এলাকাকে কিন্তু এই বছরে অন্তত 2-3 বার সংস্কার করা হচ্ছে। তারপর কিন্তু একই অবস্থা আপনারা দেখছেন, পাশেই কিন্তু এই রুলার মেশিন রেখে দেওয়া হয়েছে। প্রায় 3 সপ্তাহ আগে এই সংস্কার করা হয়েছিল। এই 3 সপ্তাহ যেতে না যেতে কিন্তু এই রাস্তার এই পরিস্থিতি এবং এখানে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকবার কারণে কিন্তু এই পানি জমে পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। অথচ একই সড়ক যেটি একেবারে এই পাশ থেকে এই মানিকপুর 10তলা ভবন থেকে একেবারে মুক্তারপুর পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এলাকা, সেটি কিন্তু বেশ কয়েক বছর আগে এলজিডি, যেহেতু পৌরসভার বাইরে সেই অংশটি এলজিডি যে সংস্কার করেছে এবং সেই সংস্কারের কারণে কিন্তু সেই রাস্তা এখনো একেবারে নতুন। অথচ এই সময়ে কোটি টাকারও বেশি অপচয় করা হয়েছে এই সামান্য অংশ রাস্তা পুনর্নির্মাণ করতে গিয়ে, কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি এবং লোকজন কিন্তু বলছে যে এই পয়েন্টটি যে পৌর কর্তৃপক্ষ তাদের ব্যবসা কেন্দ্র হিসাবে কিন্তু কাজ করছে, যে কদিন পর পর যে এইভাবে সংস্কার করছে এবং এই পরিস্থিতিতে কিন্তু এই দুর্নীতিরও নানা রকম অভিযোগ উঠছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এই স্থানটি যে সিসি ঢালাই যে এলজিডির মতো একইভাবে করেনি। তারা বলছেন এর নিচে যে গ্যাস লাইন রয়েছে এবং গ্যাস লাইন লিকেজের কারণে সেটি করতে পারছে না। কিন্তু এই গ্যাস লাইন এর ব্যাপারে যে তিতাস কর্তৃপক্ষ এবং তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কেন সমন্বয় হচ্ছে না, যুগ যুগ ধরে এই পরিস্থিতি বিরাজ করছে, সে ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। একই সঙ্গে কিন্তু যে এলজিডি যে অংশটি সিসি ঢালাই করেছে সেই অংশ কিন্তু তিতাস গ্যাসের লাইন রয়েছে, কিন্তু সেই লাইনের উপরে কিন্তু তারা যে পাকাকরণ করেছে সেই কারণে কিন্তু সেখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এইখানকার যে 120 কিলোমিটার রাস্তা রয়েছে এই পৌরসভার এবং এই রাস্তার মধ্যে কিন্তু 60 কিলোমিটার রাস্তা এই পিচ ঢালা এবং এই রাস্তার এই অংশ দেখে বোঝা যাচ্ছে পৌরসভার অন্য রাস্তাগুলোর অবস্থা কি এবং এই রাস্তাগুলো যথাযথ সংস্কার না হওয়ার কারণে এবং এই ড্রেনেজ ব্যবস্থা সেটি যথাযথ না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন পয়েন্টে এরকম পানি জমে থাকছে এবং এই পানি জমার কারণেই কিন্তু পিচ ঢালা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পিচ ঢালার মান নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এই পৌরবাসীর। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে জলাবদ্ধতা এবং রাস্তা গর্ত তৈরির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। শেরপুরের ঝিনাইগাছিতে জোরপূর্বক অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ উঠেছে সীমান্ত মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। শুধু তাই নয়, দায়িত্বে থাকা অধ্যক্ষকেও দিচ্ছেন নানা হুমকি। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। 2013 সাল থেকে সীমান্ত মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন শেরপুরের ঝিনাইগাতি মহিলা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহিনুর ইসলাম। অভিযোগ উঠেছে ওই সময় বোর্ড থেকে প্রতিষ্ঠানের স্বীকৃতি, এমপিও ভুক্তি ও ভবন নির্মাণের নামে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। প্রতিষ্ঠানের চেক জালিয়াতির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক কর্মচারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতি অনাস্থা দিলে 2022 সালে অব্যাহতি দেওয়া হয় শাহিনুর ইসলামকে। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের 2 দিন পর কলেজের তালা ভেঙে নিজের দখল প্রতিষ্ঠা করেন স্থানীয় সাবেক এমপি এডিএম শহীদুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহিনুর। নিজেকে বিএনপির কর্মী দাবি করা শাহিনুরের কাছ থেকে নিজের পদ ফিরে পেতে আদালতে মামলা করেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান। গত 7 আগস্ট তিনি তালা ভেঙে
কলেজে প্রবেশ করে এবং আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে কলেজে যেতে দিচ্ছে না। মোটা অঙ্কের টাকা এমপিওর জন্য দিয়েছি, কিন্তু উনি এমপিও করতে পারেন নাই, বরং তাল বাহানা করতে এবং এমপিওর টাকা আমরা ফেরত চেয়েছি, সেই টাকাও ফেরত দেয়নি। আমরা তার অপসারণ চাই এবং টাকাগুলো ফেরত চাই। দুটি প্রতিষ্ঠানে কাজ করার কোনো অনুমতিপত্র দেয়া হয়নি বলে জানালেন শাহিনুরের চাকুরিরত প্রতিষ্ঠানের অধ্যক্ষ। একজন শিক্ষক একই সাথে দুটো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না, এই ব্যাপারে লিখিত কিংবা কমিটি কর্তৃক কোনো অনুমোদিত সিদ্ধান্ত তার প্রতি এখনো যায়নি। তবে অর্থ আত্মসাৎ সহ সব অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত শাহিনুর ইসলাম। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আর এমপিও বাবদ যে কথাগুলো বলছে এগুলো টাকা পয়সা আমি কোনো ব্যবহার করি নাই। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রাম ভারুয়ায় 2013 সালে সীমান্ত মডেল কলেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটিতে 19 জন শিক্ষক কর্মচারী কর্মরত। সময় সংবাদ, শেরপুর। 20 বছর ধরে একই স্থানে ময়লা ফেলায় দূষিত হয়ে গেছে নলকূপের পানীয়। এই অবস্থায় চলতে থাকলে চর্মরোগের পাশাপাশি কিডনি ও ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞের। 139 বছরেও টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ আবর্জনা ফেলার নির্ধারিত স্থান তৈরি করতে না পারায় ক্ষোভের শেষ নেই নাগরিকদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে ময়লার ভাগাড়। 15 থেকে 20 বছর ধরে পৌরসভার 18টি ওয়ার্ডের উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এখানে। 1885 সালে টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় দীর্ঘ 139 বছরেও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান তৈরি করতে পারেনি কর্তৃপক্ষ। বছর 10 আগে শহরতলির গালা গ্রামে ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়। এজন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নিলেও স্থানীয়দের আন্দোলনের মুখে তার অগ্রসর হয়নি। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা 30 থেকে 35 টন ময়লা প্রতিদিন ফেলা হচ্ছে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের পাশে বেবি স্ট্যান্ড ও রাবনা বাইপাস এলাকায়। ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে আশপাশের কয়েক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে। এক যুগের বেশি সময় ধরে এক স্থানে ময়লা জমে থাকায় মাটির নিচ পর্যন্ত দূষিত হয়ে গেছে। এমনকি এলাকার নলকূপগুলোর পানিও পানির অযোগ্য হয়ে পড়েছে। গোসল বা গৃহস্থালী কাজের ব্যবহার করেও নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ময়লার কারণে এই এলাকার যত টিউবওয়েল আছে সব বাতিল হয়ে গেছে, অকাজের হয়ে গেছে। পানিটা মন টানটা নাকে খাইলে মনে করেন যে পেট অসুখ হয়। এটা দূরে কোথাও নিয়ে যদি রাখে তাহলে এখানকার মানুষ খুব উপকৃত হতো। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই অবস্থা আরো চলতে থাকলে চর্মরোগের পাশাপাশি কার্যক্ষমতা হারাতে পারে কিডনি ও ফুসফুস। একটা ভালো বিকল্প ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে বাতাস বিশুদ্ধ রাখা যেতে পারে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে সেটা নিশ্চিত করতে হবে। এদিকে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই নিরসন হবে এ সমস্যা। এটা দীর্ঘদিনের ভোগান্তি, এটা আমরা বুঝি, পরিবেশও খারাপ হয়। এটা আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই কিভাবে কি করা যায়। ময়লার ভাগাড়ের কারণে 2 গ্রামের প্রায় 10,000 মানুষ প্রত্যক্ষভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। নারী শিক্ষার্থীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের ওমরগনি MES কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় 2 কলেজের 10 থেকে 15 জন আহত হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। MES কলেজের মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। বল গিয়ে লাগে ইস্পাহানি কলেজের এক ছাত্রীর গায়ে। পরে বল আনতে গেলে বাগবিতণ্ডায় জড়ায় দুপক্ষ। এক পর্যায়ে ওই ছাত্রী MES কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। ঘটনার পর নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয় 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এতে 10 থেকে 15 জন আহত হয়। পরে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন শিক্ষকরা। আমাদের MES কলেজের ছেলেরা ফার্স্ট ইয়ারের ছেলেরা খেলতেছে, তো হ্যাঁ একটা বল পড়ছে সামান্য, বল পড়াতে মেয়েটাই গেছে কান ধরতে বলছে, থাপ্পড় দিছে 4টা, বলতেছে পা ধরে ক্ষমা চাইতে। তো মেয়েটা কলেজে গিয়ে গুজব ছড়াইছে যে ওকে ইফটিজিং করছে আমাদের ছেলেরা, এবং ওদের কলেজের স্টুডেন্টরা উস্কানিমূলক বিবৃতি দিয়ে আমাদের উপরে হামলা করছে। স্প্যানিশ শিক্ষক কয়েকজনও জড়িত ছিল হামলার সময়। মেয়েটা হচ্ছে ক্ষিপ্ত হয়ে ওর গায়ে হাত তুলছিল, এই জন্য হচ্ছে পরবর্তীতে ওরা আমাদের স্কুলে হামলা করছিল। ছুরি, নাইফ,
তারপর কাটা কম্পাস এরা নিয়ে আমাদের কলেজে অ্যাটাক করছে। সংঘর্ষের এক পর্যায়ে কলেজের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুইটা কলেজের ছাত্রদের মাঝামাঝি যেন কারোর সাথে কারো সমস্যা না হয়, এই জন্য মাঝামাঝি অবস্থানে আছি আমরা। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এটা যাতে ফার্দার আর কোনো ডিটোরেট না করে এই জন্য আমরা অলরেডি অ্যাকশন নিচ্ছি। কলেজ প্রধানরা জানান দুই কলেজের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমরা দ্রুত এটা ট্যাকেল করার চেষ্টা করেছি। আমরা নিজেরাও এখানে এসেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, আমাদের ছাত্রকে আমরা কন্ট্রোলে রেখেছি। আমার সাথে ইস্পাহানি প্রিন্সিপালের সাথেও কথা হয়েছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে 2 কন্টেইনার রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে 4টি কন্টেইনারে প্রায় 42 মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করা হয়। সৌদি আরবে রপ্তানির জন্য মুড়ি, বিস্কিট, সরিষার তেল, শুকনো মরিচের মতো খাদ্যপণ্যের 4টি কন্টেনারে 2টি চালান আনা হয় চট্টগ্রামের একটি বেসরকারি কন্টেনার ডিপোতে। নীলফামারীর প্রতিষ্ঠান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেড এই চালানগুলো রফতানি করছিল, কিন্তু কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদ আসে রফতানি এই চালানে রয়েছে বিপুল পরিমাণ রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি কন্টেনার ডিপোতে অভিযান চালিয়ে 4টি কন্টেনার জব্দ করে, যার মধ্যে ছিল রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। জব্দ করা চালের পরিমাণ 42 মেট্রিক টন। কায়িক পরীক্ষা পাই রপ্তানি শুধু সুগন্ধি চাল, আর হচ্ছে মাস্টার্ড অয়েল, আর হচ্ছে পাফড রাইস। এর মধ্যে মূলত আসলে চালটা হচ্ছে পরিমাণে বেশি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনে যেভাবে আছে সেভাবে কার্যক্রম চলবে আর কি। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রফতানি নিষিদ্ধ, এতে স্বাভাবিকভাবে এই চাল জাহাজীকরণের সুযোগ নেই। কাস্টমসও ছাড় দেয় না, কিন্তু সিএনএফ এজেন্টদের যোগসাজশে এ ধরনের রফতানি ঘটনা ঘটে। যদিও মিথ্যা ঘোষণা দিয়ে রফতানি নিষিদ্ধ এই সুগন্ধি চালের চালান নিয়ে কথা বলতে গড়িমসি সিএনএফ এজেন্ট প্রতিনিধির। আসলে আমরা এগুলো পেপার এখনো সাবমিট হয় নাই, পেপার সাবমিট হয়েছে, কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, কোনো আমরা এক্সামিনও করাইনি, এই অবস্থায় হোল্ড হয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে সুগন্ধি চাল রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়া সদরের একটি বাড়ি থেকে 200 বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংঘবদ্ধ একটি চক্র চালগুলো কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ঘরের মধ্যে স্তূপ করে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি 200 বস্তা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে আগে পালিয়েছেন বাড়ির মালিক সালেক উদ্দিন। বগুড়া সদরের লাহিড়িপাড়া রহমতবালা গ্রামে সালেকের বাড়ি থেকে জব্দ হয়েছে সরকারি প্রায় 10,000 কেজি চাল। সুবিধাভোগীদের কাছে থেকে কম দামে এসব চাল কিনে কয়েকজন অসাধু ব্যক্তি বাড়িটিতে মজুত করেন বলে দাবি সালেকের মায়ের। এরা অন্য অন্য গ্রামের থেকে লোকজন কিনে বিক্রি করে, ওলা আমি জানি না তো। চাল জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারি চাল বিতরণে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার আহ্বান তাদের। সরকার যে যাক চাউলটা দিচ্ছে, বুঝছেন, সে ব্যক্তি গরিব না ধনী তা তো ঠিক মতো হাতায়নি, দিবে রাখছে, তারা হাত পাতাছে, তার মুখ দিয়েছে। জমি যাচ্ছি, তারপর শুনতেছি যে গ্রামের নাকি চাউল বাড়াছে, তাই আস্তে আস্তে আসলাম। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 200 প্লাস চাল, 200 বস্তা প্লাস আছে আর কি, আর একটা বস্তায় সম্ভবত 50 কেজি হবে। চালটি যে সরকারি চাল, আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল, সেই বিষয়টি কনফার্ম করেছে এবং নিশ্চিত করার পরে আমরা পুরো বিষয়টি কতটুকু চাল আমরা পেলাম সেটা ওনারা যখন পরিমাপ করে বের করতে পারবে, তারপরে ওনারা একটা জব্দ তালিকা তৈরি করবে। জব্দ তালিকা তৈরি করার পরে আমরা পরবর্তীতে এটা নিয়মিত মামলার মাধ্যমে যাব। উদ্ধার হওয়া প্রতি বস্তায় 50 কেজি করে চাল ছিল বলে জানান অভিযান সংশ্লিষ্টরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কোনো অজুহাতই স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। গতকাল দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে এই কথা বলেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রে
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাব হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। এ সময় জেলা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সিলেট রেঞ্জের ডিআইজি মোশফেকুর রহমানের কাছে একই দাবিতে আরেকটি স্মারকলিপি প্রদান করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 10-এর একটি দল। র্যাব আলমগীর শেখ তিতুকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তরের পর দুপুরে রাজবাড়ীর 1 নম্বর আমলি আদালতে সোপর্দ করে পুলিশ। তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালতের বিচারক সুমন হোসেন জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোয়াখালীতে জামাত শিবিরের 7 নেতাকর্মী হত্যাকাণ্ডে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা এবং 19 পুলিশ সদস্য সহ 150 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গতকাল সকালে আমলি আদালত 8-এ অভিযোগ করেন নিহত 7 জনের মধ্যে 4 পরিবারের সদস্যরা। আগামী 3 কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত মামলা অন্য কোনো থানায় হয়েছে কিনা তা তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মামলা না হলে অভিযোগটি রুজু করার আদেশ দেওয়া হয়। 2013 সালের 14 ডিসেম্বর জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর বসুরহাটে জামাত শিবিরের বিক্ষোভ মিছিল হয়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 জন নিহত হন। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। র্যাব জানায়, বৃহস্পতিবার ভোররাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এজাহারভুক্ত এক আসামি অবস্থান করছে এমন খবর পান অভিযানিক দলের সদস্যরা। পরে যৌথ বাহিনীর সদস্যদের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলমান 2টি ফৌজদারি মামলা কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, মৎস্য ঘের লুটপাটের অভিযোগ এনে চকরিয়া থানায় 2007 সালে মামলা হয় সালাউদ্দিনের নামে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলা দুটি করা হয়। এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন বিএনপির এ সিনিয়র নেতা। ঘটনাটা ছিল 2001 সালের মাছ চুরির মামলা। খুবই হাস্যকর একটা বিষয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আক্তার সাহেব বলছে যে এই মামলা আমি স্টাডি করার পর দেখেছি যে এই মামলায় রাষ্ট্রপক্ষ বারবার ব্যর্থ হয়েছেন সাক্ষী আনতে। তাতে প্রমাণ হচ্ছে যে এই মামলাটি মিথ্যা তথ্য দিয়ে হয়তো দাখিল করা হয়েছে। সুতরাং আমি আমার স্টাডি থেকে, উনি বলছেন যে আমার স্টাডি থেকে এই মামলা রাখা মানে আদালতের কর্মঘণ্টা নষ্ট করা। যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে গেছে হারিকেন হেলেন। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ফ্লোরিডা উপকূলে। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাস্তাঘাটে। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আঘাতের পর কিছুটা দুর্বল হয়েছে শক্তিশালী ঝড় জন। সৈকতে আছড়ে পড়ছে ভয়াবহ সব ঢেউ। বাতাসের গতিও ছিল তীব্র। উপকূল জুড়ে মুষলধারে বৃষ্টি, রাস্তাঘাট তলিয়ে দেখা দিচ্ছে বন্যা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে তীব্র বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যায় হারিকেন হেলেন।
এর আগে ক্যাটাগরি 4 হারিকেনের সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয় প্রতি ঘন্টায় 250 কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসছে হেলেন। এর প্রভাবে জর্জিয়া ও ক্যারোলাইনায় বাড়তে পারে পানি। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও। মেক্সিকো উপকূল থেকে ক্রমশ ফ্লোরিডার দিকে এগিয়ে গেলেও এখনও ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দক্ষিণাঞ্চলীয় উপকূলে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপকূলীয় বাসিন্দারা। বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। এদিকে তুমুল তাণ্ডবের পর কিছুটা দুর্বল হয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড় জন। তবে এটি আরও শক্তিশালী হতে পারে বলে সতর্কতা জারি করেছে মেক্সিকোর আবহাওয়া বিভাগ। এরই মধ্যে জনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 1 লাখেরও বেশি বাড়িঘর, ভেঙে পড়েছে গাছপালা ও বাড়িঘর। 4000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। নাদিম মারজান, সময় সংবাদ। দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এর মধ্যেই তার মোবাইল ফোন জব্দ করেছে FBI। তবে এই অভিযোগের উত্তরে মেয়র অ্যাডামস নিজেকে নির্দোষ বলে দাবি করেন। জানান, মেয়র হিসেবে তার যোগ্যতাকে সাধারণ মানুষ সন্দেহ করলেও কিছুতেই পদত্যাগ করবেন না তিনি। নিজের উপর আসা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যা হিসেবে ব্যাখ্যা করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস। বেশ কয়েক মাস ধরেই চলছে তদন্ত, তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনও প্রকাশ করেননি দেশটির আদালত। অভিযোগের বিবরণ প্রকাশের আগেই মেয়রের সরকারি বাসভবনে প্রবেশ করে তার মোবাইল ফোন জব্দ করেছে FBI। তদন্ত চলাকালীন মেয়রের পদ থেকে অ্যাডামসকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নিউ ইয়র্কের স্বার্থে অ্যাডামসের পদত্যাগ করা উচিত। এদিকে মিথ্যা অভিযোগের জেরে কিছুতেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন অভিযুক্ত এই মেয়র। তার দাবি, একজন মেয়র হিসেবে তার যোগ্যতা নিয়ে যতই প্রশ্ন ওঠানোর চেষ্টা হোক না কেন, তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন। নিজের পদমর্যাদা অক্ষুণ্ণ রেখে তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে লড়াই করে যাবেন তিনি। আমি জানতাম যে আমি যদি আপনাদের পক্ষে দাঁড়াই তবে আমি অনেকের লক্ষ্যে পরিণত হব, এবং তাই হলো। মাসের পর মাস ধরে গুজব ছড়িয়ে আমার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যথেষ্ট হয়েছে। আমি আমার শক্তির শেষ বিন্দু দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করব, কারণ আমি জানি আমি দোষী নই। নিউ ইয়র্ক শহরের ইতিহাসে অ্যাডামসই প্রথম মেয়র যিনি দায়িত্বরত অবস্থায় ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কলকাতায় এবার ট্রাম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে নতুন আন্দোলন। বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নামেন শত শত মানুষ। কলকাতার ঐতিহ্যের স্মারক ট্রাম বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি তাদের। প্রয়োজনে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শ্যামবাজার ট্রাম ডিপোতে দাঁড়িয়ে আছে সারি সারি অব্যবহৃত ট্রাম। শ্যামবাজার থেকে গড়িয়াহাট পর্যন্ত দিনে মাত্র একটি ট্রাম যাতায়াত করে, সেটাও প্রায় 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে। আর বাকি ট্রামগুলোর চাকা না গড়ানোয় লোহার শরীরে পড়েছে মরচে, কোথাও কাঠের সিটের ওপর স্তূপাকার নোংরা। ভগ্নদশা চালকের এই স্টিয়ারিংয়ে। শতাব্দী প্রাচীন ট্রাম আর চালাবে না রাজ্য সরকার। দুদিন আগেই সরকারের সিদ্ধান্ত জেনে গেছেন কলকাতাবাসী, আর সেই সিদ্ধান্ত নিয়েই সিটি অফ জয়ের বাসিন্দাদের ক্ষোভ, প্রতিবাদ। ক্লাসিক কলকাতার অন্যতম স্মারক ট্রাম বাঁচাতে বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই শ্যামবাজার ট্রাম ডিপোতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। কেউ কেউ প্রশ্ন তোলেন মমতা প্রশাসনের নীতি কিংবা দুর্নীতি নিয়ে। বলেন, প্রয়োজনে নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবির মতোই কলকাতার মানুষ আবারও পথে নামবেন ট্রাম বাঁচাতে। মানুষ এতদিনে প্রতিবাদের ভাষা শিখেছে, এইটাও আমরা সেই জায়গায় আমরা এই জাস্টিসটাও পেতে চাই। এটাও আমাদের একটা জাস্টিসের পর্যায়ে পড়ে। মেন কথা আমাদের কাছে এটার প্রতি কর্পোরেট সেক্টরের নজর পড়েছে। এইটিকে বহু চড়া দামে বিক্রি করে দেওয়ার একটা
আঁচ উঠেছে এখনো পর্যন্ত। 1883 সালে কলকাতায় প্রথম যাত্রা শুরু করে ট্রাম। দুর্ঘটনামুক্ত, ঝুঁকিহীন এবং স্বল্প ভাড়া হয় গণপরিবহন হিসেবে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নেয় এই যানবাহনটি। তবে গেল 2 দশক ধরে রাস্তা সংস্কার না হওয়া ট্রাম গাড়িগুলোকে আধুনিকরণ না করে আস্তে আস্তে তুলে নেওয়া হয় রুট। 33টি রুট থেকে দাঁড়ায় মাত্র 2টো রুটে। এই অবস্থায় ট্রাম বন্ধকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন কলকাতার বাসিন্দারা। কলকাতায় আবারও নাগরিক আন্দোলন, আর এই আন্দোলনে প্রধান দাবি কলকাতার ঐতিহ্যবাহী একমাত্র পরিবেশ বান্ধব গণপরিবহন ট্রামকে বন্ধ করা যাবে না। ট্রামের চাকা এগিয়ে যাবে সামনের দিকে, সেই সঙ্গে ক্লাসিক কলকাতার স্মারক বেঁচে থাকবে শত শত বছর। কলকাতার শ্যামবাজারের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক এআই ক্যামেরা চালু করেছে কুয়েত সরকার। সড়ক দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে এই পদক্ষেপ দেশটির। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে যেমন অনেক দুর্ঘটনা ঘটে, সিট বেল্ট না পরার কারণেও হতাহতের সংখ্যা কম নয়। এসব দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক ক্যামেরা ইনস্টল করা শুরু করেছে কুয়েত। এআই প্রযুক্তি ব্যবহার করা আধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মাধ্যমে গাড়ি চালানোর সময় চালকরা মোবাইল ফোন ব্যবহার, সিট বেল্ট না পরা বা অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সামনের সিটে বসানো সহ ট্রাফিক আইন লঙ্ঘনগুলো শনাক্ত করা হবে। ক্যামেরাগুলো দিনে বা রাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় উচ্চ রেজলিউশন ছবি ধারণ করার ক্ষমতা রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাফিক প্রচার অভিযানে একটি পরিসংখ্যানে দেখা যায় গত 2 মাসে 50,000-এর বেশি ট্রাফিক লঙ্ঘনের মামলা রেকর্ড করার খবর প্রকাশিত করেছে দেশটির গণমাধ্যম। এই প্রযুক্তির বাস্তবায়নে সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হ্রাসের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অর্থনীতিতে বিশ্বের অন্যতম মজবুত দেশ জার্মানি। গেল বছরের পর থেকে দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে দেশটির গাড়ির উৎপাদন ও রফতানি কমে যাওয়ায় অর্থনৈতিক খাতটি সংকুচিত হওয়ার অন্যতম বড় কারণ বলছেন বাজার বিশ্লেষকরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি, যে দেশটির অর্থনীতি বিশ্বের প্রথম সারির 10টি দেশের মধ্যে অন্যতম, তবে গেল বছরের তুলনায় দেশটির নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়ায় মোট প্রবৃদ্ধি কমেছে 0.3%। যদিও বছরের শুরুর দিক থেকে দেশটির অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন চলতি বছর শরৎ ঋতু আসার আগেই চ্যান্সেলর ওলাফ শলসের প্রশাসন সংকুচিত অর্থনীতিকে প্রসারিত করতে সক্ষম হবে। করোনা মহামারীর পর থেকে অর্থনৈতিক খাতে নানা উদ্যোগের পরেও সংকোচন গিয়ে ঠেকেছে 0.1%, যা দেশটির মোট প্রবৃদ্ধির জন্য অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেখুন, গেল 2 বছর ধরে জার্মানির অর্থনীতি স্থবির সময় পার করছে। এই সমস্যা দ্রুত কমে আসবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে পণ্যের চাহিদা বাড়ার বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি, ভৌগোলিক পরিবর্তন, একই সঙ্গে ডিজিটালাইজেশন অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রণোদনা প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা অর্থনীতিবিদদের। বিশ্ব এখন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে প্রভাব পড়েছে অর্থনীতিতেও। সবশেষ গেল বছরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.9%। সে জায়গা থেকে কমে 2.2 এসে ঠেকেছে। আশা করছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক সহায়তার হাত বাড়িয়ে দেবার উদ্যোগ নেবে। জার্মানির অর্থ মন্ত্রণালয় এবং দেশটির বিভিন্ন অর্থনীতি সংস্থাগুলোর আশা সংকট কাটিয়ে 2025 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.8% এবং 2026 সালে তা বেড়ে 1.3% উন্নীত হতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সময় সংবাদকে নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। তার মতে সাকিব শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি, যাকে ঘটা করে বিদায় দিতে ইতোমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন তারা। কানপুর থেকে জানাচ্ছেন মাহবুব রেমন।
সাকিব আল হাসান শুধু বাংলাদেশি নয়, বিশ্ব ক্রিকেটের আইকন। 17 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছে দেশের এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত হোম অফ ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে একটা ব্যাপার নিশ্চিত, আর তা হচ্ছে কানপুর টেস্ট দিয়ে ভিন দেশের মাটিতে বনেদি ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামবেন সুপার সাকিব। কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায়টা তাই ঘটা করেই স্মরণীয় করে রাখতে চায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কানপুরে সাকিবকে দিতে চায় বিশেষ সংবর্ধনা। This is a good idea. I'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in Kanpur. সাকিব ক্রিকেটের একটি ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরেও তার তুমুল জনপ্রিয়তা। আইপিএল খেলার দরুন যা পৌঁছে গেছে ভারতেও। তাই তো সাকিবকে স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তরপ্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের, বলছেন রাজ্যের ক্রিকেট সংস্থার সচিব। First time Bangladesh team is coming to play at Kanpur and Sakib Al Hasan is also here. So this is an honor for us also. We will see, because we will go by the precedence what happened in the past for the legendary players who retired, so how the farewell is done. সাকিব আল হাসানের টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতের বিপক্ষেই। সব ঠিক থাকলে অবসর নেয়ার আগের ম্যাচটির প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ইতিহাস বুঝি এভাবেই ফিরে আসে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এবার প্রকৃতির শারদীয় সাজের খবর। রূপমনোহরী শরৎ ঘুরে ঘুরে আসে নতুন রূপে, নতুন সম্ভাবনায়। চরাচর জুড়ে তীব্রভাবে জানান দিয়ে আসা শরৎ যাপনকে উৎসবের আমেজে ঢেকে দেয়। আনন্দে ভাসানো শরতের সকাল, দুপুর, সন্ধ্যার গল্প শোনাবেন জান্নাতুল দোলনা। ক্যামেরায় ছবি এঁকেছেন মঞ্জুরুল হক মঞ্জুর। বাতাস, মেঘ, তারপর বৃষ্টি। শ্রাবণ তো শেষ হয়েছে কবেই, তবুও মেঘে মেঘে বিরামহীন বাদলের শেষ গর্জন। বিলের বুক জুড়ে সবুজের মাঝে ফুটে আছে লাল শাপলা। দেখতে দেখতে গায়ে লাগে সকালের নরম রোদ। ঝকঝকে নীল আকাশের নিচে বৃষ্টির স্বচ্ছ পানিতে পদ্ম আর শাপলার মৃদু মন্দ বাতাসে দোল খাওয়া। কানে কানে বলে যায়, এই তো শরৎ। মধ্য শরতে এসে এখনো রাজত্ব করছে বর্ষা। থেমে থেমে হচ্ছে ঝুম বৃষ্টি। কোথাও কোথাও ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। শরতের এই আকাশের নিচে পদ্ম আর লাল শাপলার জীবন হয়েছে আরো দীর্ঘায়িত। লাল শাপলা যেন শরতের স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে আছে রানীর মহিমায়। আয়না ঝকঝকে আকাশ জুড়ে শিমুল তুলোর মতো উড়ো মেঘ সগৌরবে বলে যায়, এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘের সঙ্গে পাল্লা দিতে বিস্তৃত প্রান্তর জুড়ে ফুটে আছে কাশফুল। যেন একসঙ্গে বসেছে লক্ষ শুভ্র রাজহাঁসের মেলা। বয়ে যাওয়া মলয় বাতাস বলে যায়, এসেছে শারদ। নদীর তীরে কিংবা বনের প্রান্তরে নয়ন জুড়ানো কাশফুলের সামনে প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলার ইচ্ছা নেই, এমন যুগল পাওয়া দুষ্কর। প্রেমমুগ্ধ নয়ন আটকে যায় তখন কাজল পরা কোনো চোখে। হিয়ার মাঝে লুকিয়ে থাকা প্রিয় মুখকে এই সময়ে বড় বেশি বলতে ইচ্ছে করে, ভালোবাসি। সুন্দরের উপস্থিতি শুদ্ধ করে মানুষের মন। আবার প্রকৃতি আট পৌরে মানুষকেও করে তোলে ভাবুক। ইঁদুর দৌড়ের নাগরিক জীবন ভরে উঠুক শারদ শুভ্রতায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুরে দাঁড়ানো বাংলাদেশে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ব্লিংকেন ও উর্সুলার সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে আলোচনা। সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর হতে পারে জাতীয় নির্বাচন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সমর্থন।
বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামাতের, সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তোড়জোড় বিএনপির। ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ। সব পক্ষের সঙ্গে আলোচনার পর রূপরেখা জানালেন উপাচার্য। খুশি সাধারণ শিক্ষার্থীরা। এবং নভেম্বরে এই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন, শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য ৯০০ কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন, ব্যাপক দুর্নীতির অভিযোগ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।